আজকে তোমাদের আরেকটা পরিমিতির একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যার নাম হচ্ছিল লম্ববৃত্তাকার শঙ্কু। তো আগের ভিডিওগুলোর মতোই আজকেও আমরা তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের শঙ্কু চ্যাপ্টারের মধ্যে আমরা 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আমাদের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। ঠিক আছে, তো তার মধ্যে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে হলো কত, 7 নম্বরের অঙ্ক। তো 7 নম্বরের অঙ্কটা কি বলছে দেখো। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে আমাদের একটা শঙ্কু বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু কিরকম হয়, এরকম দেখতে হয়। তো তার ব্যাস বলেছে, ব্যাস কত বলেছে, 21 মিটার। ব্যাস বলতে পুরোটা, ব্যাসার্ধ নয়। আর উচ্চতা কত বলেছে, 14 মিটার। তো এইটা 14 মিটার, কোনটা বুঝতে পারছো, এখান থেকে এই পর্যন্ত এই যে হাইটটা, এইটা হচ্ছে হলো 14 মিটার। এইটা মানেই এইটা, তাই তো? তাহলে সেইটাই। তো আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তির্যক উচ্চতা কিন্তু বলে দেয়নি, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটাকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধটা এখান থেকে এই পর্যন্ত। আর হাইটটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। এইচ এবং স্মল আর তো পেয়ে যাব, কিন্তু এল আমরা পাবো না। যাই দেখি আমাদের কি বের করতে হবে। আমাদের বের করতে বলেছে প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে। পার্শ্বতল বলতে খালি সাইডের ক্ষেত্রফল। তাহলে সাইডের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আর সাইডের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই ইন্টু আর ইন্টু এল। তো এই তার মানে কি, আমাদের দেখতে পাচ্ছি পাই তো অবভিয়াসলি সবাই জানো 22/7, আর আমরা এখান থেকে পেয়ে যাব 21/2 করে। এল আমাদের বের করে নিতে হবে এইচ এবং আর থেকে। তাহলে আমাদের প্রথম কাজ কি, এল বের করা। এল বের করলেই আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, তাহলে তোমরা লিখবে, ধরি পার্শ্বতলের পার্শ্বতলের নয়, তোমরা ডাইরেক্ট লিখবে যে ধরি তির্যক উচ্চতা। ঠিক আছে, শঙ্কুটির তির্যক উচ্চতা, কারণ ওটা আমরা ধরতে হবে, শঙ্কুটির তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতাকে আমরা কি ধরবো, স্মল এল ধরবো। এত কি, এত মিটার ধরে নেবো। ঠিক আছে, ভালো কথা। এবার তির্যক উচ্চতা যদি এল মিটার হয়, তাহলে এবার তোমরা লিখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, যে অতিভুজ স্কোয়ার, সেটাকে আমরা খালি অতি লিখছি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে বা অতির জায়গা কি, অতি মানেই তো তির্যক উচ্চতা স্মল এল, তো স্মল এল এল স্কোয়ার সমান সমান লম্ব। লম্ব বলতে কত, লম্ব বলতে উচ্চতা, তার মানে সেটাকে আমরা এইচ ধরেছি, এইচ স্কোয়ার। আচ্ছা, এবার দেখো আমরা এখানে এইচ ধরেছি এবং আর ধরেছি, সেটা কিন্তু লিখিনি, সেটা কিন্তু তোমরা লিখে নেবে। ঠিক আছে, তোমরা এখানে লিখবে যে ধরি যেটা লিখলে তার পরের লাইনে লিখে নেবে। এবং আমরা জানি এই শঙ্কুটির উচ্চতা ব্র্যাকেটে এইচ সমান সমান 14 এবং ব্যাসার্ধ আর সমান সমান 21/2। বোঝা গেল? এটা তোমরা একটু লিখে নেবে। ঠিক আছে, তো এরপরে কি, ভূমি। তো ভূমি আমরা কি ধরেছি, স্মল আর ধরেছি, তাহলে স্মল আর স্কোয়ার। ঠিক আছে, ভালো কথা। তো এইচ এর জায়গায় কত বসাবো, 14 বসাবো, 14 স্কোয়ার। আর এর জায়গায় কত বসাবো, 21/2 তার হোল স্কোয়ার বসাবো। আচ্ছা, তো দেখো এবার করে নি, 14 স্কোয়ার কত হয়, 196। তোমরা না পারলে, যদি কারোর মুখস্থ না থাকে, কিচ্ছু না, পাশে গুণ করে নর্মালি বসিয়ে দেবে। ঠিক আছে, আর যার মুখস্থ থাকবে তার তো ভালো। ঠিক আছে, সেই জন্য আমি বলি যে মানে 1 থেকে যদি 20 পর্যন্ত কারোর স্কোয়ার মুখস্থ থাকে, তো এখানে কিন্তু সে 2 মিনিট বাঁচিয়ে নিল, 2 মিনিট বা ধরো 1 মিনিট সে বাঁচিয়ে নিল। তো সেই জন্য মুখস্থ করে নেওয়া ভালো। তো চলো এরপরে দেখি, 21 স্কোয়ার কত হয়, 441 ডিভাইডেড বাই 2 স্কোয়ার কত হয়, 4 হয়। তো নিচে যদি আমরা 4 এরকম লসাগু নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে যদি 4 দিয়ে গুণ করি, 4 ছক 24, 4 হাতে 2, 4 নং 36 আর 2 38, আর 8 হাতে 3, 4 ওকে 4 আর 3 7, প্লাস এখানে কত, 441। 21 স্কোয়ার যে 441, সেটাও তোমরা পাশে গুণ করে নিতে পারো। 21 কে 21, 21 দুগুণী 42, তো 441। আমার যেহেতু মুখস্থ আছে আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, সেজন্য আমার সময় বেঁচে গেল। তারপরে চলো কি বলেছে, নিচে 4 আর উপরে যদি দুটোকে যোগ করি তাহলে কত আসবে, 784, তার সাথে যোগ করব 441, তাহলে 5 8 আর 4 12, 2 হাতে 1, 4 আর 1 5, 7 আর 5 12, তাহলে কত এলো, 1225। তাহলে এল স্কোয়ার সমান সমান যদি 1225/4 হয়ে থাকে, তাহলে এল সমান সমান কত হবে, √(4)
1225/4, তাই তো। আর এই এরকম রুট ওভার অফ এর মানে কি, ওপরটার রুট ওভার মানে ওপরটারও রুট হবে, নিচেরটারও রুট হবে। আমি ওপরেরটা নিচেরটা বলছি, ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। তাহলে লবেরও রুট হবে, হরেরও রুট হবে। তাহলে দেখো রুট ওভার অফ 125, এবার বলবে দাদা এইটা কি করে বের করবো? দেখো এটারও বের করার নিয়ম আছে। আমাদের কত বলেছে? 125 নয়, 1225। তো 1225-এর রুট যখন আমরা বের করব, তখন রুট বের করার নিয়ম হচ্ছে এরকম জোড়ায় জোড়ায় ধরে নিতে হয়। তারপরে আমাদের দেখতে হবে যে এই যে 12, তার কাছাকাছি কোনটা পূর্ণবর্গ সংখ্যা আছে। মানে মোদ্দা কথা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় তোমাদের মানে এই কি বলে এটাকে, রুট ওভার অফ বা বর্গমূল বের করা জানা চাই, তাহলেই অঙ্কটা হবে। মানে তা না হলে কিন্তু অঙ্কটা হবে না। বোঝা গেল? আর যদি কারোর এই পদ্ধতি না জানা থাকে, তাহলে সে কমেন্ট সেকশনে জানিও, তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। আর এটাও যদি কেউ না পারো, ঠিক আছে, আরেকটা উপায় আছে। কি করবে? ডাইরেক্ট উৎপাদক বিশ্লেষণ করবে। এটাও একটা ভালো প্রসেস। দেখো লাস্টে 5 আছে, তার মানে কি এটা নিশ্চয়ই 5 দিয়ে ভাগ যাবে, এভাবে বুঝবে। তো 5 আছে, 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণী 10, 2 22, 4 5 20, 5 5 25। লাস্টে 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে 4 5 20, 4 45, 5 9 45। এবার 49, এইটুকু তো অন্তত পক্ষে তোমরা সবাই জানো যে 49 কত দিয়ে কত গুণ করলে হয়, 7 7 49, তাই তো। তো 7 7 49, ব্যাস। দেখো এখান থেকে কত সোজা হয়ে গেল। তাহলে রুট ওভার অফ 5 গুণ 5 গুণ 7 গুণ 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 কত হবে এটার বলার দরকার নেই, চলো তাও লিখে নিই, 2 গুণ 2। তো তারপরের লাইন কত হবে? এবার কি জানি আমরা, রুট ওভার অফ মানে কি, দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা নামবে, দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা নামবে। তো দুটো 5-এর বদলে একটা 5 গুণ দুটো 7-এর বদলে একটা 7, আর নিচে দুটো 2-এর বদলে একটা 2। তাহলে আমরা আলটিমেটলি কত পেলাম? 5 7 35/2। তাহলে আমরা লিখতেই পারি এল সমান সমান 35/2। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে এল পেয়ে গেলাম। চলো এবার এটা মুছে নিই। এই পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে সে আগেরটায় এগিয়ে যেতে পারো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে দাদা এই জায়গাটা বুঝতে পারিনি। আশা করি পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা এল সমান সমান 35/2 পেলাম। এরপরেরটা কি করব? আমরা এল তো পেয়ে গেলাম, এবার কি করব? আচ্ছা, এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তাহলে এবার লিখবে আমরা জানি, আমরা জানি, কি জানি ভাই? আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কু শব্দটা লেখা গুরুত্বপূর্ণ। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই ইন্টু আর ইন্টু এল। ফর্মুলা কিন্তু এখানে কিন্তু কোনো মাফ হবে না, এখানে সবাইকেই মুখস্থ করতে হবে। পাই আর এল, এর কোনো শর্ট ট্রিক নেই, এটা খালি মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই ইন্টু আর এল। পাই এর জায়গায় 22/7, আর এর জায়গায় কত বসাবো? 21/2। কেন? কারণ 21টা বলেছিল আমাদের ব্যাস, কিন্তু আমাদের এই ফর্মুলাতে চাই ব্যাসার্ধ। এল ইকুয়ালস কত পেয়েছি? সরি মুছে গেছে, 35/2। তাহলে 35/2 বসিয়ে দাও। 7 দিয়ে কেটে গেল 5, 2 দিয়ে 11, তাহলে উপরে কত পেলাম? 5 11 55 গুণ 21, নিচে 2। আচ্ছা, তো ভাই এই পর্যন্ত পৌঁছে যাওয়ার পর আমরা বুঝতে পারছি যে ঠিক আছে, আমাদের আর একটা কাজ বাকি আছে। দেখো এটাকে ডাইরেক্ট আমি গুণ করবো না, আমি এটাকে এভাবেই রাখবো। কেন? কারণ এইটা আমরা কি পেলাম? এত মিটার স্কোয়ার। এবার এখান থেকে টোটাল কত টাকা খরচা পড়বে সেটা বের করতে গেলে তো আমাকে এইটার সাথে 1.5 গুণ করতে হবে। তাহলে যখনই দেখবে যে ফার্দার মানে আরো আমাদের ক্যালকুলেশন করতে হবে, তখন ডাইরেক্ট এরকম গুণ করা অ্যাভয়েড করবে, এইভাবেই রেখে দেবে। দেখবে কিছু না কিছু ভাবে কাটাকুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার লিখবে অতএব মোট খরচ। তাহলে মোট খরচ কত হবে? এত মিটার স্কোয়ার মানে 1 মিটার স্কোয়ার, দেখো প্রতি বর্গ মিটার 1.5 টাকা যদি লাগে, মানে প্রতি মানে কি 1 বর্গ মিটার রং করতে যদি 1.5 টাকা লাগে, তাহলে টোটাল এত বর্গ মিটার রং করতে কত টাকা লাগবে? তাহলে এটার সাথে 1.5 গুণ করে দেবো। তাহলে মোট খরচ 55 গুণ 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.5। এবার 1.5 মানে কি? 1.5 মানে হচ্ছে হলো 3/2। ঠিক আছে, তাও চলো পয়েন্ট আমরা তুলে দিই। তাহলে পয়েন্ট তুলে দিলে হবে উপরে 150, আর একটা পয়েন্ট উঠে গিয়ে নিচে একটা 1, আর পয়েন্টের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, তো দেখো এবার ফার্দার কাটাকুটি যায় কিনা। 5 দিয়ে 3, 5 দিয়ে 2। আচ্ছা, আমাদের কোনো লাভ হলো না। ঠিক আছে, লাভ হলো না, গুণ করতে হবে, করতে হবে। তো দেখো উপরে কত পেলাম? 55 গুণ 21 গুণ 3, আর নিচে পেলাম 2 2 4। এবার আমাদের গুণ করতেই হচ্ছে, কোনো উপায় নেই গুণ করা ছাড়া। ঠিক আছে, তাহলে 21কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 63।
তাহলে 55 গুণ করব 63 দিয়ে। 3 5 15, 5 হাতে 1, 3 5 15 1 16, 5 ছক 30 শূন্য, হাতে 3, 5 ছক 30 আর 3 33, 5 6 4 3। তাহলে আমরা কত পেলাম? উপরে 3 4 6 5 ডিভাইডেড বাই 4। তো ভাই ভাগ করতে হবে, কিছু করার নেই। চলো ভাগটা করেই দিই। 4 দিয়ে কত বাজায়? 4 4 নং 36 না, 4 8 32, 2 26, 4 ছক 24, 2 25, আবার 4 ছক 24, পড়ে রইল কত? 1। তাহলে 1 হলে কত পড়ে থাকবে? পয়েন্ট দিয়ে 4 দুগুণি 8, 2 4 5 20। তাহলে আমরা অ্যান্সার আলটিমেটলি কত পেলাম? ভাগ করে তোমরা পাবে 866.25 কি হবে? মানে একক টাকা হবে। কারণ আমরা তো কত মোট খরচ বের করছি, তাহলে তো টাকা বেরোবে। এটাই হলো তোমাদের রাইট অ্যান্সার। আর এই কারণেই এই অঙ্কটা হয়ে যাচ্ছে হচ্ছিল তোমাদের গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে একটা। কারণ যখন যখন তোমাদের উচ্চতা এবং ব্যাসার্ধ বলে দেবে এবং সেখান থেকে তোমাদের তির্যক উচ্চতা বের করতে হবে, সেই ধরনের অঙ্কগুলো একটু লেন্দি হবে। কারণ তোমাদের পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে প্রথমে এল বের করতে হবে, তারপর সেই এল কে ফর্মুলাতে বসিয়ে তোমাদের মানে কত এরিয়া এলো সেটা বের করতে হবে, তারপর সেখান থেকে আমাদের কত খরচ সেটা বের করতে হবে। মানে কি 3টে স্টেপ আছে অঙ্কটাতে, ঠিক আছে? যাই হোক, তো অঙ্কটা লেন্দির কারণেও ইম্পর্টেন্ট, প্লাস অঙ্কটা একটু বোঝারও আছে, সেই কারণে আমাদের মনে হয়েছে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, যদি এই অঙ্কটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। পরের ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেটা হচ্ছিল তোমাদের ঠিক পরের অঙ্কটাই, 8 নম্বরের প্রশ্ন। তো দেখো কি বলছে, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10 সেন্টিমিটার। যেই আমাদের বললো নিরেট শঙ্কু, তখনই তোমাদের একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নিতে হবে, যার ভূমির ব্যাস কত বলেছে? 10 সেন্টিমিটার বলেছে। মানে এখান থেকে এতটা 10 সেন্টিমিটার। এবার খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে টোটাল 429 টাকা খরচ পড়ে। আচ্ছা, মানে প্রতি বর্গ সেমি মানে ধরো ছোট্ট একটা এরিয়া, এইটুকু এরিয়া রং করতে লাগে 2 টাকা 10 পয়সা, এই হিসেবে টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল রং করতে লাগে 429 টাকা। বুঝতে পারছো? তার মানে কি টোটাল 429 টাকা থেকে যদি 2 টাকা 10 পয়সা ভাগ করে দিই, তাহলে আমরা এর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। বোঝা গেল? ঠিক আছে, সরি। এরপরে কি বলছে, খেলনাটির উচ্চতা কত হিসাব করে লিখি। আচ্ছা, এরপরে ডাইরেক্ট বলেছে খেলনাটির উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে, মানে এখান থেকে এই পর্যন্ত বের করতে হবে আমাদেরকে। এটাকে আমরা কি ধরি? এইচ ধরি। এইচ আমাদের বের করতে হবে। এছাড়া বের করতে হবে খেলনাটি তৈরি করতে কত ঘনসেমি কাঠ লেগেছে। কত ঘনসেমি কাঠ লেগেছে মানে কি বলতে চাইছে? দেখো, প্রথমেই বলেছিল নিরেট, তার মানে কি পুরো ভরাট। তাহলে কত ঘনসেমি কাঠ লেগেছিল বের করতে গেলে আমাদের এর আয়তন বের করতে হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে চলো প্রথমে আমরা অঙ্কটা করার আগে যে ধরি শঙ্কুটির উচ্চতা সমান সমান এইচ সেন্টিমিটার, তাই তো? এটা একটা আমাদের জিনিস ধরতে হবে। আর কিছু কি আমাদের ধরতে হবে না? আমাদের তির্যক উচ্চতা কোনো মানে কাজে লাগবে না, সে কারণে আমাদের তির্যক উচ্চতা ধরতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের খালি উচ্চতা কাজে লাগবে। ঠিক আছে, এবং আমরা জানি কি জানি, ব্যাসার্ধ আর সমান সমান কত হবে? 10/2 মানে 5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এটা বাংলায় লিখে নি, 5 সেমি হবে। ভালো কথা। তাহলে উচ্চতা জানতে পেরে গেলাম, ব্যাসার্ধ জানতে পেরে গেলাম। এবার আরেকটা জিনিস আমাদের এখানে বলে দিয়েছে, যে যেটা বললাম যে আমরা যদি 429 কে দিয়ে যদি মানে 2.10 এটা যদি ভাগ করি, তাহলে আমরা কি পাবো? আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো। মানে হচ্ছে হলো যেটা বোঝালাম, যে ছোট্ট এইটুকু এরিয়া যদি রং করতে লাগে 2 টাকা 10 পয়সা, তো এই হিসেবে টোটালটা রং করতে আমাদের খরচা পড়ে 429 টাকা। তাহলে এখান থেকে কি আমরা 429 থেকে যদি 2.110 ভাগ করি, তাহলে আমরা কি পাবো? পার্শ্বতলের ক্ষেত্রফল পাবো না? তো সেটাই করবো। তাহলে লিখবো, অতএব শঙ্কুটির বুঝে বুঝে অঙ্ক করলে অঙ্ক করতে সময় লাগে না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যায় এবং অ্যাকুরেট অ্যান্সার আসে, কোনো ভুল হওয়ার চান্স থাকে না। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 429 কে ভাগ করব কত দিয়ে? 2 টাকা 10 পয়সা দিয়ে। তো পয়েন্ট সরে গেলে ওপরে চলে যাবে 100, আর এই শূন্য কেটে গেল,
নিচে রইলো 21, ওপরে রইলো এত। কোনো কিছুতে কাটাকুটি যায়? 3 দিয়ে 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে 3 ওকে 3, 3 চাই 12, 3 3 9, আর 3 দিয়ে 21 গেলে 7। এবার কি কাটাকুটি যাচ্ছে? 7 দুগুণে 14, না। তাহলে দেখো যেহেতু কাটাকুটি যাচ্ছে না, তো তোমরা ফার্দার কি করবে? গুণ ভাগ এসব কিচ্ছু করতে যাবে না, যেরকম অবস্থায় রয়েছে সেইভাবেই রাখবে। তাহলে যেহেতু ক্ষেত্রফল বের করেছি, একক কিসে আসবে? সেন্টিমিটার স্কোয়ারে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা পেলাম এত। এবার আমরা এখান থেকে উচ্চতা কি করে বের করব? দেখো, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হলো পাই আর ইন্টু এল। তাহলে সেই পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কি আমরা এটা করে দিতে পারি? তো যদি এইটা সমান সমান এটা করে দিই, তো সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা এল পাবো। আর এল যদি পেয়ে যাই, তো সেখান থেকে আমরা এইচও পেয়ে যাব, কারণ আর আমাদের জানা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও গিয়ে, সেই প্রথমে বলেছিলাম তির্যক উচ্চতা কাজে লাগবে না, তো সেটা লেগে গেল। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? এবার ধরি শঙ্কুটির তির্যক উচ্চতা, সে ধরতেই হলো, তির্যক উচ্চতা সমান সমান স্মল এল সেন্টিমিটার। ঠিক আছে, তো যেহেতু তির্যক উচ্চতা স্মল এল সেন্টিমিটার ধরে নিলাম, তাহলে এবার আমরা এখান থেকে লিখতেই পারি অতএব প্রশ্নানুসারে কি করতে পারি? পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান আমাদের যেটা বেরিয়েছে সেইটা 143 ইন্টু 10 ডিভাইডেড বাই 7। তো পাই জায়গায় বসিয়ে দাও 22/7 ইন্টু আর কত 5 ইন্টু এলই তো বেরোবে আমাদের 143 ইন্টু 10 ডিভাইডেড বাই 7। নিচের 7 কেটে গেল, এই 5 দিয়ে এইদিকে 10 কেটে দিলে 2 পড়ে থাকে। 22 দিয়ে 143, 11 দিয়ে, হ্যাঁ 11 দিয়ে যায়, 11 কে 11, 3 11 33, আর 11 দিয়ে 2। ঠিক আছে, আচ্ছা এই 2 এবং এই 2 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে রইল? এল সমান সমান 13 পেলাম। তাহলে এবার দেখো এল আমরা পেয়ে গেলাম, তাহলে এবার এইচ পেয়ে যাবো আরামসে, কারণ এই যে একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজটাকে আমরা এখানে দিই, তো এল মানে এইটা পেলাম 13, এইটা জানি 5, তো এই উচ্চতা পেয়ে যাবো না? তো এবার সেটাই বের করতে হবে আমাদের খালি। চলো সেটা বের করি। ওপরের পোর্শনটা মুছে দিচ্ছি। তাহলে এবার লিখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছিল কি বলতো? আমাদের এই পরিমিতির জগতে না একদম ভগবানের মতো। ঠিক আছে, এনাকে ছাড়া কোনো কাজ হবে না, এনার ফর্মুলা ছাড়া কোনো কাজ হবে না। তো সেই কারণে এনার এই একটা ফর্মুলা সব জায়গায় কাজে লাগে, দারুণ ফর্মুলা। তো কি ফর্মুলা? অতিভুজ স্কোয়ার মানে অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তো অতিভুজ কত পেয়েছি আমরা? 13 পেয়েছি। 13 স্কোয়ার মানে কত হয়? 169 সমান সমান লম্ব স্কোয়ারই তো, লম্বই তো এইচ, সেটাই তো আমাদের বের করতে হবে। তো এইচ স্কোয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছিল আমাদের 5, তাহলে 5 স্কোয়ার কত? 25। তাহলে এখান থেকে আমরা এইচ স্কোয়ার পেয়ে যাব, কত হবে? 169 বিয়োগ 25 সমান সমান 144। তাহলে এইচ স্কোয়ার সমান সমান যদি 144 হয়, তাহলে এইচ সমান সমান কত হবে? রুট ওভার অফ 144। আর রুট ওভার অফ 144 তোমরা সবাই জানো 12 হয়। একক কি হবে? সেন্টিমিটার। এটাই হলো তোমাদের উচ্চতা। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন কিন্তু বলেনি, ঠিক আছে, দুটো বলেছে। তো প্রথমটা আমাদের হয়ে গেল, উচ্চতা বের করে নিয়েছি। আমাদের এবার বের করতে হবে খেলনাটি তৈরি করতে কত ঘন ডেসিমিটার, এই ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে। মানে আমাদের কি বের করতে হবে? আয়তন বের করতে হবে। যখনই দেখবে প্রশ্নে জিজ্ঞাসা করবে যে পরিমাণ, এই যে পরিমাণ শব্দটা থাকবে মানে কত ঘন সেমি কাঠ লেগেছে, ঠিক আছে, মানে যে জিনিসটা দিয়ে তৈরি সেই জিনিসটার পরিমাণ যখনই জিজ্ঞাসা করবে, তার মানে বুঝে যাবে তোমাদের আয়তন বের করতে দিয়েছে। ঠিক আছে, আমরা তো সব জানতে পেরে গেছি, এইচ জানতে পেরে গেলাম, এই এইচ কত জানতে পেরে গেলাম? 12। লিখে দাও এখানে 12। ব্যাস, তিনটেই যখন জানতে পেরে গেছি, এবার আমাদের আর কোনো কিছু বের করার সমস্যা নেই। এবার যদি কেউ ফর্মুলাই না জানে, দাদা আয়তনের ফর্মুলা তো ভুলে গেছি, তাহলে ভাই আমার কিছু করার নেই, তোমাদের আয়তনের ফর্মুলা মুখস্থ করতেই হবে, আয়তন হোক পার্শ্বতলের ক্ষেত্রফল হোক। চলো তাহলে এবার আমাদের লাস্ট কি বের করতে হবে? অতএব মোট কাঠের পরিমাণ, মোট কাঠের পরিমাণ সমান সমান কি? আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এটাই তো আয়তনের ফর্মুলা। মান বসিয়ে দাও 22/7, আর কত বেরিয়েছিল? 5, তাহলে 5 স্কোয়ার মানে 25, এইচ কত বেরোলো? 12।
3 দিয়ে কেটে দাও 12, 4, তাহলে আর দেখতে পাচ্ছি কোনো কাটাকুটি যাবে না, তো কিছু করার নেই। এবার দেখো 4 25 গুণও করবে একটু বুদ্ধি লাগিয়ে, স্মার্ট ভাবে। কিভাবে দেখো, 25-এর সাথে 22 গুণ করবে না, 25-এর সাথে 4 গুণ করো, তাহলে কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাহলে 22 থাকবে, তার সাথে 100 গুণ হবে, আর নিচে 7। আর 22-এর সাথে 100 গুণ হওয়া মানে কি, জাস্ট দুটো শূন্য চলে আসে 22-এর পরে, নিচে 7, ব্যাস ভাগ ভাগ করে দাও। ঠিক আছে, তো দেখো 3 বার যাবে, 3 সাথে 21, 1 10, একবার যাবে, 7 অক্ষে 7, 3 30, 4 বার যাবে, 4 সাথে 28, পড়ে রইল কত, 2। তাহলে এই 2 ওপরে চলে যাবে, 314 পূর্ণ 2 এর 7। এত কি হবে, একক কি হবে, আমরা কি বের করছি, আমরা বের করছি কাঠের পরিমাণ। মানে আরেকটা জিনিস ভাববে, কাঠের পরিমাণ থেকে বুঝতে যখন না পারবে, তখন দেখবে তোমরা কোন ফর্মুলা ইউজ করেছো, আয়তনের ফর্মুলা ইউজ করেছি। আয়তনের ফর্মুলা মানে সেন্টিমিটার কিউব, যেটা বলে দিয়েছে তার কিউব। ক্ষেত্রফল বললে যেটা একক থাকতো তার স্কোয়ার। যাই হোক, তো অঙ্কটা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি এর পরেও কারো কোনো রকমের সমস্যা থেকে থাকে, তো এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। পরের যে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে 9 নম্বরের অঙ্ক। দেখো এটা কি বলছে, 9 নম্বরের অঙ্কটা বলছে যে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। তোমাদের এই লাইনটা পড়ে তোমরা একটা জিনিস বুঝতে পারছো না, যে বয়া শব্দের মানে কি। বয়া মানে হচ্ছে হলো শঙ্কু আকৃতিরই একটা স্ট্রাকচার, ঠিক আছে, শঙ্কু আকৃতিরই হবে, বোঝা গেল, শঙ্কু আকৃতিরই হবে, কিন্তু উপরের দিকে হালকা একটু ফাঁকা থাকবে। মানে কিরকম আমি তোমাদের বলছি, দেখো এরকম শঙ্কু আকৃতিরই হবে, কিন্তু মাথার দিকটা একটা ছোট্ট ছিদ্র মতো থাকে, যাতে করে এর মধ্যে তেল ঢালা হয়, বোঝা গেল। তো যাই হোক, তোমাদের অঙ্কে ওই উপরের যেটুকু পোর্শন বাদ গেল সেটুকুকে ধরে নেওয়া হয়, মানে উপেক্ষা করে দেওয়া হয় সেটুকু। তো সেইটুকুকে উপেক্ষা করলে পুরো একটা শঙ্কুই হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, তো বলেছে এইটা তৈরি করতে, কি বলেছে, এটা তৈরি করতে 75 পূর্ণ 3/7 বর্গমিটার লোহার পাত লেগেছে। মানে কি, দেখো তোমাদের মধ্যে অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউশন হয়ে যাও, যে যখনই বলে দেয় যে এটা তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে, তোমরা বোঝো না যে এটা কি দাদা আয়তন বলেছে নাকি পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। তো সেটা বোঝার সব থেকে ইম্পর্টেন্ট উপায় হচ্ছে হলো, সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো একক দেখা। দেখো একক দেখলেই বুঝতে পেরে যাবে, বর্গ মিটার বলেছে, বর্গ, ঠিক আছে, মানে স্কোয়ার, তার মানে কি তোমাদের ক্ষেত্রফল বলেছে। কোন ক্ষেত্রফল, এবার দেখো সমগ্র তলের ক্ষেত্রফলই হবে, কারণ বয়া কি বললাম, উপর থেকে জল ঢালে, তো জল ঢাললে নিচে ফাঁকা রাখলে থই না তার মধ্যে কেউ জল ঢালবে, নিশ্চয়ই নিচের দিকটা এরকম লোহার পাত দিয়ে তৈরি, নিচের দিকেও লোহা রয়েছে, নিচের দিকটা ফাঁপা নয়। তো সেই কারণে তার মানে কি এর চারিদিকে লোহার পাত রয়েছে, আর চারিদিকের লোহার পাত মানে চারিদিকের ক্ষেত্রফল মানে টোটাল পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, বোঝা গেল, এইভাবে তোমরা বুঝবে। তাহলে ঠিক আছে, তাহলে সমগ্র তলের মানে সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছে, বোঝা গেল এখান থেকে এইটুকু। চলো তারপরে কি বলেছে দেখি, বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয়, তির্যক উচ্চতা বলতে এইটা এখান থেকে এই পর্যন্ত, তো এইটা যদি 5 মিটার হয়, 5 মিটার হয়, ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে বয়াটিতে কত বায়ু আছে। এবার দেখো এখানে আরেকটা বিষয়, কত বায়ু আছে, এটার মানে কি, এটার মানে কিন্তু আয়তন, বোঝা গেল। কত বায়ু বলতে আমি তো তেলের কথা বললাম, এখানে এরা হাওয়া ঢুকিয়ে রেখেছে, ঠিক আছে, তো হাওয়া ঢুকিয়ে রাখলেও সে ভেতরে কতটা জায়গা দখল করবে, সেটা কিভাবে পাবো, আয়তন থেকে পাবো, ঠিক আছে। যদি বলতো যে এটা নিরেট, যদি বলতো এটা নিরেট, তাহলে বলো তো টোটাল কত লোহা লাগবে, তার মানে সেক্ষেত্রে আয়তন জিজ্ঞাসা করেছে, বোঝা গেল। তারপরে দেখো কি জিজ্ঞাসা করেছে, বয়াটির উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে, চলো অঙ্কটা শুরু করা যাক। কয়েকটা জিনিস আছে আমাদের বাংলা ভাষায় যেগুলো প্রশ্নের মাধ্যমে একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু যদি তোমরা একটু এককের দিকে দেখো আর একটু যদি মানে এগিয়ে পড়ো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে কি জানতে চেয়েছে, ঠিক আছে। আর 4-5টা অঙ্ক একই রকমের প্র্যাকটিস করতে থাকলে তোমরা এমনিও বুঝতে পেরে যাবে যে কি বলেছে। যাই হোক, তা আমরা এখানে কি করব, আমাদের আমরা তো তির্যক উচ্চতা বলে দিয়েছে আমাদের, তার মানে উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা বের করতে হবে কত বায়ু ধরে, তার মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উচ্চতাটা ধরে নিতে হবে। তার আগে প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আমরা ডাইরেক্ট লিখছি, বা ডাইরেক্ট না লিখে আর একটা জিনিস লেখো তোমরা, আমরা জানি, আমরা জানি। কেন লিখলাম, কারণ আমরা কি জানি, তির্যক উচ্চতা তো জানি, আমাদের তো বলে দিয়েছে তির্যক উচ্চতা, সেই কারণে লিখছি। তির্যক উচ্চতা স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, সমান সমান কত, 5 মিটার। হলো,
এছাড়া আর কি কি লাগবে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলে? ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধটা আমাদের ধরে নিতে হবে। ধরি ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। সবসময় যে একক দেওয়া থাকবে অন্যান্য মানে ইয়েগুলোতে সেই এককই ধরে নেবে। ঠিক আছে, তাহলে এইবার লিখবে অতএব প্রশ্নানুসারে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কিভাবে বের করি? ভূমিতলের ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতল কি? ভূমিতল তো একটা সার্কেল, তার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল। তো সেটাই লিখবে, পাই আর এল। বোঝা গেল? তো তাহলে নিচের ভূমিতলের ক্ষেত্রফল যোগ পার্শ্বতলের ক্ষেত্রফল দুটোকে যোগ করলেই তো টোটাল ক্ষেত্রফল পাওয়া গেল। তো এটাই হচ্ছে হলো টোটাল ক্ষেত্রফলের ফর্মুলা। তো সেইটা সমান সমান কত বলেছে? 75/3/7। চলো এবার একটা সমাধান করি। তো এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকেও পাই আর কমন, এখান থেকেও পাই আর কমন। তাহলে পাই আর কমন নিয়ে নাও। তাহলে এখানে কত পড়ে থাকে? আর প্লাস এল। ঠিক আছে, ডান দিকে এটা ইসে আছে, পূর্ণতে আছে, তো ভগ্নাংশতে নেবো। গুণ করবো 5 7 35 5 হাতে 3 7 7 49 আর 3 52 যোগ 3 ডিভাইড বাই 7। এটা এটা নিশ্চয়ই তোমরা করতে জানো। ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যায় থাকলে সেটাকে কি করে ভগ্নাংশে নিতে হয়। তো কত হলো? 528 ডিভাইড বাই 7। যদি এটা কেউ না জানো তাহলে তাকে বলে দিই। ধরো রয়েছে 3 পূর্ণ 2 এর 5। কিভাবে ভগ্নাংশে নেব? 3 কে দিয়ে 5 গুণ করতে হয়, 3 5 15, তার সাথে উপরে 2 যোগ করতে হয়। তাহলে 15 আর 2 17, আর নিচে যেটা থাকে সেটাই থাকে 17/5। তো সেটাই করলাম। ঠিক আছে, কত হলো আমাদের? 528/7। পাই এর মান বসিয়ে দাও, 22/7। আর তো আমরা জানি না। ঠিক আছে, আর ইন্টু আর প্লাস এল, এল তো আমরা জানি 5, বসিয়ে দাও। সমান সমান কত পেয়েছি? 528 ডিভাইড বাই 7। এই 7 দিয়ে এই 7 কেটে দাও। 11 দিয়ে 2, 11 দিয়ে হ্যাঁ যায় 4 11 44, 8 11 88। তো তারপরে আবার এই 2 দিয়ে এই 48, কত পড়ে থাকে? 24 দুগুণে 48। বা আচ্ছা, তো গুণই করে দিতে হবে আলটিমেটলি। তো গুণ করে দাও, আর স্কোয়ার প্লাস 5r, আর এদিকে কত পড়ে রইলো? সমান সমান 24। এখান থেকে আর এর মান বের করতে হবে। ঠিক আছে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তোমরা নিশ্চয়ই মিডিল টার্ম ফ্যাক্টর করতে জানো। কি করে করতে হয়? ডান দিকে যে সংখ্যাটা থাকে তার উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। কত? 3 8 24। আমি 3 8 কেন নিলাম? তারও কারণ আছে। যাই হোক, এই মুহূর্তে এই ভিডিওটার মধ্যে যদি সেটা বোঝাই অনেক লম্বা হয়ে যাবে। তো যাই হোক, সেটা যদি কেউ না জেনে থাকো যে কিভাবে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হয়, আমাদের কমেন্ট সেকশনে জানিও, আমরা তার জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। তো আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম দুটো থেকে আর যদি কমন নিই তাহলে কত পড়ে থাকে? আর প্লাস 8 মাইনাস এই দুটো থেকে যদি আমরা দেখছি 3 কমন নিই তাহলে কত পড়ে থাকে? আর প্লাস 8 সমান সমান ডান দিকে 0। এরপরের লাইনে কি হবে সেটা উপরে করাই। এর পরের লাইনে, তো এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এর পরের লাইনে কি হবে? বা আর প্লাস 8 ডান দিকে আর একটা কত পড়ে রইলো? আর মাইনাস 3 সমান সমান 0। দেখো, দুটো সংখ্যার এরকম গুণফল যখনই 0 হয় তখন আমরা এটা বলতে পারি, হয় এইটা 0 না হয় এইটা 0। তাহলে যদি আর প্লাস 8 সমান সমান 0 হয়, না হলে আর মাইনাস 3 সমান সমান 0 হবে। তো এখান থেকে যদি আর এর মান বের করি আসছে -8, এখান থেকে যদি আর এর মান বের করি আসছে 3। এবার দেখো আর মানে কি জানি আমরা? ভূমিতলের ব্যাসার্ধ। তো সেটা কি কখনো নেগেটিভ আসতে পারে? কখনো আসতে পারে না। তাহলে এই অ্যান্সারটা আমাদের ভুল। তাহলে আমাদের যেটা নিতে হবে সেটা আর ইকুয়ালস টু 8। তাহলে আর এর মান আমরা কত পেলাম? 3 মিটার। আমাদের এখানেই থামলে হবে না, আমাদের আরো কিছু বের করতে বলেছে। আমাদের বের করতে হবে বয়াটিতে কত বায়ু ধরে, মানে কি বলেছিলাম? আয়তন বের করতে হবে। তাহলে আয়তনের ফর্মুলা কি? তাহলে আমরা আর কত পেলাম? এখান থেকে এই পর্যন্ত 3 মিটার পেলাম। ঠিক আছে, তো অতএব বায়ু ধরবে সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কিসের ফর্মুলা? আয়তনের ফর্মুলা। তো সেই আয়তনই বের করতে হবে। 1/3 পাই এর জায়গায় কত লিখবো? 22/7। আর স্কোয়ার, আর মানে কত বেরোলো? 3, তাহলে 3 3 9 গুণ এইচ। আচ্ছা, উচ্চতা। ব্যাস, এখানে এসে আমরা আবার ফেসে গেলাম। তো উচ্চতা আমাদের জানা নেই, তাহলে আমাদের উচ্চতা বের করতে হবে। কি করে পাবো? দেখো, আর পেয়ে গেছি, তির্যক উচ্চতা জানি, তাহলে এই উচ্চতাটা পাবো না পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে? তো সেটাই বের করবো। তাহলে চলো, তার মানে কি এইটা করার আগে আমাদের উচ্চতাটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাই বের করি। এখন
কি লিখবে? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, তাই তো? তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? মানে আমরা কোন ত্রিভুজটার কথা বলছি? এই ত্রিভুজটাকে যদি বাইরে বের করি তাহলে এরকম একটা টাইপের দেখতে হবে, তাই না? তো এটার এই তির্যক উচ্চতা মানে এটা 5, এটা 3, তাহলে এইটা কত হবে? তাহলে অতিভুজ কত এক্ষেত্রে? 5, তাহলে বসিয়ে দাও 5 স্কোয়ার, ডাইরেক্ট বসাই 25 বা সমান সমান লম্বই তো আমরা এইচ ধরেছি, ঠিক আছে? আচ্ছা এইচ কিন্তু আমরা ধরিনি, তো সেটাও তোমাদের ধরে নিতে হবে। ধীরে ধীরে অঙ্ক করছি আর বুঝতে পারছি কি করব। তাহলে এর আগে তোমরা লিখে নেবে, ধরি শঙ্কুটির উচ্চতা সমান সমান এইচ মিটার। কেন ধরলাম? কারণ আমরা এখানে তো এই লম্বর জায়গায় এইচ ইউজ করবো, তার আগে তো লিখে নিতে হবে যে কত ধরেছি, সেই জন্য। বোঝা গেল? চলো এবার ভূমি কত বেরিয়েছিল? 3, তাহলে 3 3 9। তাহলে এখান থেকে যদি আমরা এইচ স্কোয়ার বের করি 25 মাইনাস 9 মানে 16। তাহলে এইচ স্কোয়ার যদি 16 হয় তাহলে এইচ সমান সমান কত? রুট ওভার অফ 16, আর রুট ওভার অফ 16 মানে কত? 4 মিটার। তাহলে এইচ কত পেলাম? 4 মিটার পেলাম, 4 মিটার। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এইবার যখন আমরা তিনটেই পেয়ে গেলাম, মানে এটা 4, ঠিক আছে, এটা বাদ দাও। তাহলে এবার যখন আমরা তিনটেই পেয়ে গেলাম, তো এবার আমরা আয়তন খুব সহজেই পেয়ে যাব, কত বায়ু আছে সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। তো চলো সেটাই বের করে নিই। তাহলে আমরা তিনটেই পেয়ে গেলাম, এবার তাহলে আমরা কি বের করব? শঙ্কুটিতে বা বয়াটিতে কত বায়ু ধরে, তাহলে লিখবে অতএব বয়াটিতে বায়ু ধরে। আয়তন বের করতে হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সবার মান জানা। পাই মানে কত? 22/7। আর স্কোয়ার, আর মানে কত পেয়েছি? 3, তাহলে 3 3 9। এইচ এবার পেয়ে গেছি কত? 4, তাই তো? ঠিক আছে। তো এবার এই 3 দিয়ে 9 কেটে দিলে 3 পড়ে থাকে, তাহলে দেখতে পাচ্ছি আর কাটাকুটি যাচ্ছে না। তাহলে উপরে 22 আর 3 4 12, নিচে 7। আমরা এইভাবেই রেখে দেবো নাকি? না না না, এটা তো অ্যান্সার, তো আমাদের এটাকে করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, করবো, আর কি করা যাবে। 22 ইন্টু 12, 22 দুগুণি 44, 22 ওকে 22, 4 6 2, তাহলে 264 ওপরে এলো। 264 ডিভাইডেড বাই 7, তাহলে 264 কে যদি ভাগ করা হয় কত হয়? 3 7 21, 4 7 28, না 3 7 21, 5 54, 7 7 49, 7 8 56, তাহলে 7 7 49, তাহলে কত পড়ে রইলো? 5। তাহলে 37 পূর্ণ 5 7, এত কি? কতটা বায়ু ধরে, মানে আমরা আয়তনের ফর্মুলা দিয়ে বের করছি, মানে কি? যে এককটা থাকবে তার কিউব, মিটার বলেছে, তাহলে মিটার কিউব। এটাই হলো তোমাদের প্রথমটার অ্যান্সার। এখনো বাকি আছে। আচ্ছা আচ্ছা, সরি সরি, বয়াটির উচ্চতা বের করতে বলেছে, এটা তো আমরা আগেই অলরেডি করে ফেলেছিলাম, তো ব্যাস সেটা কত অ্যান্সার হবে। এবং বয়াটির উচ্চতা সমান সমান, বা ব্র্যাকেটে তোমরা লিখতে পারো এইচ সমান সমান কত? 4 মিটার। আমরা তো পেয়ে গেছিলাম আগে, ব্যাস সেটা হয়ে গেল আরেকটা অ্যান্সার। যাই হোক, তো মানে আমি যেভাবে প্রেফার করি অঙ্ক করা, তো সেভাবেই করালাম। যে করাতে করাতে মনে পড়লো যে হ্যাঁ মানে এইচ ধরতে পারিনি, তো তার উপরের লাইনে একটু লিখে নিলাম। যাই হোক, যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এইটার পরে এটা করা উচিত। যাই হোক, এরপরেও যদি কারোর কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাতে পারো। লম্ববৃত্তাকার শঙ্কু থেকে যদি এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা হচ্ছিল 10 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে, তো তোমরা অন্য প্রশ্ন যদি প্র্যাকটিস নাও করো, তো এই অঙ্কটা অন্তত পক্ষে করে যেও। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা কি বলছে, 10 নম্বরের প্রশ্নটা, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। আচ্ছা, প্রত্যেক জনের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। শব্দটা মানে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে হলো, ধরো 11 জন বন্ধু জঙ্গলে গেছে ঘুরতে, তো তাদের তারা একটা টেন্ট, মানে শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটা টেন্ট তারা জঙ্গলের মধ্যে ইয়ে করেছে, বানিয়েছে, তার মধ্যে তারা থাকবে। এবার সবাই তো বসবে মাটিতে, তো প্রত্যেকের বসার জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। ঠিক আছে, মানে এক একজন ধরো বসতে এই ছোট্ট এইটুকু, তো এইটুকু এরিয়া ধরো 4 বর্গমিটার, এইটুকু যে জায়গা সেটা 4 বর্গমিটার। তো এরকম ভাবে 11 জনের যদি বসে পুরো জায়গাটা কভার হয়ে যায়। বোঝা গেল? এবার বলবে দাদা যদি আরেকজন বসে এরকম ভাবে, তার মাঝখানে তো একটু ফাঁকা থাকবে, ওগুলো তোমাদের নেগলেক্ট করা হয়। বোঝা গেল? তোমরা ধরে নেবে যে সবাই মিলেমিশে বসেছে, পুরোটা যাতে কভার হয়ে গেছে এইভাবে।
ঠিক আছে, তা যদি প্রত্যেকের বসার জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে এবং তারা যদি 11 জন বসতে পারে, তাহলে এরকম একটা যদি তাঁবু তৈরি করা হয়, তাহলে তার ভূমির ক্ষেত্রফল কত হবে? 4 কে 11 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাই না? 4 11 44 বর্গমিটার, মানে মিটার স্কয়ার। এতটাই তো তার মানে টোটাল ভূমির ক্ষেত্রফল হবে। এবং আরেকটা জিনিস বলছে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, মানে প্রত্যেকের এক একজনের যদি 20 ঘনমিটার বাতাস, মানে ধরো এরা বসে আছে এবং একজনের জন্য ধরো ওপরে, বাতাস তো উপরে থাকবে, বাতাস তো নিচে মাটিতে বসে থাকবে না, বাতাস তাদের উপরে থাকবে, তার মানে উপরের এই জায়গাগুলো, তো উপরের জায়গাগুলো এক একজনের 20 ঘনমিটার জায়গা লাগে। তার মানে কি টোটাল যতটা রয়েছে আমরা ধরবো 11 জনের জন্য সাফিসিয়েন্ট, 11 জনের জন্য যতটুকু দরকার ততটুকুই জায়গা রয়েছে। তাহলে একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের দরকার হয়, তাহলে 11 জনের জন্য কত লাগবে? 20 গুণ 11, এত কি হবে? মিটার কিউব হবে। মানে এই যে যেটা বেরোবে সেটা তোমাদের ভলিউম বেরোবে, মানে আয়তন বেরোবে। কেন? কারণ এক্ষেত্রে বাতাস বলেছে, বাতাস কিন্তু জায়গার সাথে আলাদা। জায়গা মানে ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে, আয়তন, আয়তন নয় ক্ষেত্রফল। আর বাতাস বলতে আয়তন, চারিদিকের যে আয়তন, কারণ বাতাস তো অবভিয়াসলি ফাঁকা জায়গায় থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আয়তন। যাই হোক, তার মানে এখান থেকে বলতে চাইছি যে 44 যেটা আসবে সেটা হচ্ছে এই যে তাঁবুটা তৈরি করেছে তারা, সেই তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। এবং 20 ইন্টু 11 যদি গুণ করো কত আছে? 220 মিটার কিউব, ঠিক আছে, মানে এইটুকু জায়গায় তাদের হাওয়া রয়েছে, বাতাস রয়েছে, বাতাস রয়েছে, মানে এই 220 হচ্ছে এই তাঁবুটার আয়তন। বোঝা গেল? এইটাই আমি বোঝানোর জন্য তোমাদের ওইগুলো করালাম। এইটা যদি বুঝে যাও তাহলে অঙ্ক করতে সময় লাগবে না, ঠিক আছে? তো দেখো, তাহলে এবার আমরা একটা জিনিস লিখবো যে প্রত্যেক জনের জন্য ভূমিতে 4 মিটার স্কোয়ার জায়গা লাগে। এটুকু তো বলেই দিয়েছে, জায়গা লাগে। তাহলে প্রত্যেক জনের জন্য ভূমিতে 4 মিটার স্কোয়ার জায়গা যদি লাগে, তাহলে অতএব 11 জনের জন্য, 11 জনের জন্য ভূমিতে 4 ইন্টু 11 এত মিটার স্কোয়ার জায়গা লাগবে, তাই তো? আর এত মিটার স্কোয়ার জায়গাটাই তাহলে কি হবে? এই তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে তোমরা এবার একটা জিনিস লিখতে পারো যে ধরি ধরি ভূমিতলের ব্যাসার্ধ, এগুলো তো আমাদের ধরে নিতে হবে, কারণ এগুলো তো আমরা জানি না। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ আমরা ধরলাম, আর কি ধরবো? মিটারে ধরবো, কারণ সবকিছু মিটারেই বলেছে। এবং শঙ্কুটির বা তাঁবুটির উচ্চতা সমান সমান এইচ মিটার, কারণ দুটোই আমাদের বলে দেয়নি, আমাদের দুটোই ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে দুটোই যদি ধরে নিই, এবার আমরা তাহলে দেখো এটা আমরা কি পেয়েছিলাম? ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা লিখতে পারি কি? অতএব প্রশ্নানুসারে কি লিখতে পারি? ভূমিতলের ক্ষেত্রফল কি জানি আমরা? ফর্মুলা পাই আর স্কয়ার, আর সেইটাই সমান সমান 44, এটা লিখতে পারি। ব্যাস, তো এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, আর স্কয়ার সমান সমান 44 বাই পাই। পাই এর মান বসিয়ে দাও, 44 বাই 22 এর 7। আরো ভালোভাবে লিখলে 44 নিচে 22 আর 7 উপরে চলে আসবে। 22 দিয়ে 44 দুবার যায়, তাহলে 7 দুগুণী কত পেলাম? 14। তাহলে আর স্কোয়ার সমান সমান কত পেলাম? 14, ঠিক আছে? ব্যাস, এখানে আমরা রেখে দিই। কেন? কারণ দেখো 14 কে রুট ওভার অফ করলে কোনো কিছু আসবে না, এটুকু তো আমরা জানি, তো সেই কারণে এটাকে এইভাবেই রেখে দেবো, ঠিক আছে? দেখি পরে কি হয়। আচ্ছা, এবার আরেকটা জিনিস কি বলেছিলাম, যে এক একজনের জন্য যদি 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তাহলে 11 জনের জন্য কত ঘনমিটার বাতাসের প্রয়োজন হবে? টোটাল 20 গুণ 11 হবে। তাহলে তোমরা ডাইরেক্ট লিখবে যে প্রত্যেক, এখানে ওই আগের লাইনের মতো, প্রত্যেক জনের জন্য 20 ঘনমিটার, বা ডাইরেক্ট ছোট ভাবে লিখতে গেলে 20 মিটার কিউব জায়গা লাগে। তাহলে অতএব 11 জনের জন্য কত লাগবে? আচ্ছা, 11 জনের গুলো দেখতে একই রকম লাগে না, তো আমি লিখেই নিই। 11 জনের জন্য তাহলে 20 গুণ 11 মিটার কিউব জায়গা লাগবে, এত জায়গা লাগে। আর এইটাই তাহলে কি হবে? সমগ্র তলের, সমগ্র তল না, এটাই তাহলে হবে আয়তনের সাথে সমান হবে। তাহলে এবার এটাও লিখবো যে অতএব, এখানে লিখে নি ছোট্ট করে, প্রশ্নানুসারে কি লিখবো?
আয়তন তার ফর্মুলা কি 1/3 πr²h, সেটা সমান সমান কত লিখবো 20 গুণ 11। বুঝতে পেরেছো তো? এই দুটো জিনিস যদি তোমরা বুঝতে পেরে যাও এই দুটো প্রশ্নানুসারে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা দুটো মানে এটাকে 1 নম্বর সমীকরণ করে দিলে ভালো হয়। দেখো 1 নম্বর সমীকরণ এটা পেয়েছিলাম, আর 2 নম্বর এই যে আর একটা পেলাম। এবার এই দুটো থেকে আমাদের মান বের করতে হবে। তো দেখো এখানে আমরা কি করব, 2 নম্বর সমীকরণে আর স্কয়ারের ভ্যালু বসিয়ে পাই। লিখবে 2 নং সমীকরণে আর স্কয়ার ইকুয়ালস টু 14 বসিয়ে পাই। কি পাই? 2 নম্বর সমীকরণটা কি ছিল? 1/3 πr²h সমান সমান 20 গুণ 11। এইবার দেখো আমাদের আর স্কোয়ারকে আর স্কোয়ার হিসেবে রেখে দেওয়ার ফলে কি সুবিধা হয়েছে, এখানে আর স্কোয়ার আছে ডাইরেক্ট 14 বসিয়ে দেবো। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 1/3 এর জায়গায় 22/7, আর স্কোয়ারের জায়গায় 14 ইন্টু এইচ এর জায়গায় তো এইচ রেখে দেবো, আর এইচই এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। আর এইচই তো মনে হয় চেয়েছে আমাদের, কি চেয়েছে যে ঠিক ওই 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা, তাহলে এইচ বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখো 7 দিয়ে 14 কেটে দিলে 2, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আর এখানে 2 দিয়ে 20 কেটে দিলে 10, 2 দিয়ে 5, 2 দিয়ে 11, আর কিছু যাচ্ছে, হ্যাঁ 11 দিয়ে 11 কেটে যাচ্ছে। তাহলে কি পেলাম আমরা বাদিক থেকে h/3 ইকুয়ালস টু 5। তাহলে h সমান সমান কত? 3×5 = 15 কি হবে মিটার হবে। বোঝা গেল? তাহলে 15 মিটার হলো তোমাদের আলটিমেটলি অ্যান্সার। খুব ভালো অঙ্ক, এবং এবছরের মাধ্যমিকের জন্য আমি যদি বলি মানে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে কোথাও ভুল হবে না। যাই হোক, তবুও তোমরা মানে তোমাদের অন্যান্য স্যারেরাও অঙ্ক করায়, তো তাদের থেকেও প্র্যাকটিস করো, কিন্তু এই অঙ্কটা খুব মনে করে বারবার প্র্যাকটিস করো। যাই হোক, আর যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো।